ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেয়ার ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেয়ার এই যে ঘটনা, যদিও পরে জিজ্ঞাসাবাদ হিসেবে ব্যাখ্যা দেয়া হয়েছে, এটা কি সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পদ্ধতিগত ঘাটতির ইঙ্গিত দেয়? ঘটনাটা তো আমি এইমাত্র আপনার মুখেই প্রথম শুনলাম। আমি এখন কাজে ব্যস্ত আছি। তবে এভাবে আহ, উঠিয়ে নিয়ে যাওয়া, যদি সেটা গভীর রাতে হয়েছে কিনা বা কখনো মানে সবকিছু আহ, আইন মানে আমরা যেটা চেষ্টা করছি যে আহ, আহ, মানে আইনের আওতায় সবকিছুই হওয়া উচিত। কোনো কিছুই আহ, তাড়াহুড়া করে বা যার ইচ্ছা মতো কোনো কিছু করা হওয়া উচিত নয়, যেটা অতীতে হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের আহ, যে যতটুকু আরোপিত দায়িত্ব তার থেকে অতি উৎসাহে হয়তো বেশি কাজ করছে, মানে নীতি বহির্ভূত কাজ করছে। আমি এটা সম্বন্ধে জানি না সম্পূর্ণ, সুতরাং এই ব্যাপারে আমি ঠিক আহ, বিস্তারিত বলতে পারবো না। জি, আরেকটি বিষয় যে এই যে সাংবাদিককে তুলে নেয়ার ঘটনায় ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ, এ ধরনের তথ্যগত বিশৃঙ্খলা ও বিভ্রান্তি কি সরকারি নীতিমালার স্বচ্ছতা এবং গণমাধ্যম ও রাষ্ট্রের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা সামগ্রিকভাবে যদি আপনি বলেন? আসলে হয়েছে কি, আপনার এই সোশ্যাল মিডিয়াগুলো এখন এত বেশি অ্যাক্টিভ যে যে কোনো সময় এইসব অপপ্রচার হচ্ছে, এবং অপপ্রচারে মানুষকে নানানভাবে জড়িয়ে বিব্রত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তার প্রতি হুমকির সৃষ্টি করা হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের সব পক্ষেরই এখন একটা আহ, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে আমাদেরকে। আমাদের এবং যারা নীতি বহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনতে হবে, সাথে শাস্তির ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের আসলে এখানে হচ্ছে না। তো এই রায় রায় ঘোষণা শুধুমাত্র মৃত্যুদণ্ড বা কারাদণ্ডই তো নয়। আমরা দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেষ্টা করছি, এবং সেটা একজন সাধারণ জনগণের প্রতি যেমন প্রযোজ্য, ঠিক একইভাবে যারা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীগুলো আছে তাদের প্রতিটি সদস্যের উপরে প্রযোজ্য। সুতরাং আমরা উম, যে কেউ এই ধরনের আইন বহির্ভূত কাজ করা উচিত নয়। এবং যেটা আপনি বললেন, আমি ঠিক জানি না যে প্রধান উপদেষ্টার কি সাথে জড়িয়ে কিছু, তার অফিসের সাথে জড়িয়ে কিছু করা হচ্ছে কিনা। তবে এই ধরনের অপচেষ্টা আমাদের বিরত থাকতে হবে, এইটুকু আমি বলতে পারি। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটছে বা প্রভাব বিস্তারের জন্য যে প্রভাব বিস্তারের জের ধরে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? যে এই পরিবর্তিত ৫ আগস্টের পরের যে এখনকার যে পরিস্থিতি, ৫ আগস্টের পূর্বের কথা আসলে মনে করিয়ে দেয় কিনা, একই প্যাটার্ন আবার চলে এলো কিনা? আহ না, সে একই প্যাটার্ন না হলেও, যেমন আপনার পুলিশের তরফ থেকেও যা দেখা গেছে যে আহ, মাসে ধরেন শুধুমাত্র ঢাকা শহরে 40টার মতো মানে গড়ে খুন হচ্ছে। সুতরাং দেশ জুড়ে তো অনেক বেশি এইসব হত্যাকাণ্ড বা অগ্নিসংযোগ। আমাদের গতকালকে যেটা দেখলাম যে প্রাক্তন রাষ্ট্রপতির আব্দুল হামিদের গ্রামের বাড়িতে আক্রমণ হলো, লুটপাট হয়েছে। এগুলো কোনোটাই কিন্তু দেশের ভাবমূর্তির জন্য আহ না, ভাবমূর্তিকে উজ্জ্বল করবে না। আমরা মনে রাখতে হবে, যা কিছু আমরা করছি সারা বিশ্ব কিন্তু এগুলো দেখছে, এবং বাংলাদেশকে সেই বিশ্বমানের তারা তুলনা করছে। সুতরাং আমরা কোনো কিছুই এমন কিছু করব না। তার ধরেন আপনার 32 নম্বরে এক্সকেভেটর নিয়ে গিয়ে আবার একটা ভাঙচুরের চেষ্টা হলো, সারাদিন ধরে নাটক হলো, মানুষের কষ্ট হলো, রাস্তা বন্ধ হয়ে থাকলো। প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে। এবং আমাদের সাধারণ নাগরিকের জীবনযাত্রার উপরে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, বিরূপ প্রভাব না পড়ে, সেগুলো তো দেখতেই হবে, এবং সেটাই সরকারের দায়িত্ব। সরকার বিশেষ করে আমাদের দেখেন, অর্থনীতি এখন একটা বিরাট সমস্যার সম্মুখীন। এবং আমরা ইনভেস্টমেন্ট বলছি যে দেশের, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট চাচ্ছি, কিন্তু দেশে এই ধরনের পরিস্থিতি, অরাজক পরিস্থিতি হলে তো ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট কেন, দেশীয়রাও
আমরা ইনভেস্ট করতে চাইবে না। জি, এখন বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। আমি আরেকটু জানতে চাই যে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে না ঘটে, সেই জন্য মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থাই বলুন বা প্রশাসনের মধ্যে যে সমন্বয়, যোগাযোগ এবং দায়বদ্ধতা, সেটি কিভাবে নিশ্চিত করা যায় এখন আপনি কি মনে করেন? না, ধরেন 5ই আগস্টের ঘটনার পরে তো একটা বিরাট ধাক্কা এসেছে প্রশাসনের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। এই যে ধরেন সামরিক বাহিনী আজকে প্রায় 1.5 বছর ধরে রাস্তায় পুলিশের মতো কাজ করছে, দিজ আর নট এক্সপেক্টেড। অনেক আগেই তাদের চলে আসা উচিত ছিল। সেনাবাহিনীর উচিত ছিল সেনার আহ, এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে তারা সেনা নিবাসের অভ্যন্তরে চলে আসে, কিন্তু সেটা তো হচ্ছে না। তো আমরা কতক্ষণ এই ফায়ার ব্রিগেডের মতো ডিউটি করব যে যখন যেখানে পরিস্থিতি খারাপ হবে আমরা যাব, যে এটা করব? এগুলো সবাইকে মিলিয়ে চেষ্টা করতে হবে। এবং যেটা আমি বললাম যে শক্তভাবে, যেমন ধরো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিনই বলছেন আমরা শক্তভাবে এটা করব, শক্তভাবে ধরুন দমন করবো, কিন্তু সেটা তো রিফ্লেকশন আমরা দেখছি না। আমরা আমাদের নাগরিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা তো থেকে তো বেরিয়ে আসতে হবে। আর শিক্ষাঙ্গনের কথাই ধরি, শিক্ষাঙ্গনে ছাত্রদের কাজ হচ্ছে তাদের শিক্ষা, ইউনো, যেসব প্রতিষ্ঠানে তারা তারা শিক্ষাতে মনোযোগ দেবে, কিন্তু তারা যদি প্রতিদিন রাস্তার উপরে এই ধরনের আন্দোলনে ব্যস্ত থাকে, তাহলে শিক্ষার কি অবস্থায় পৌঁছবো আমরা, বলুন? জি। আমি এই মুহূর্তে একটা বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছি। তো এখানে তো অত্যন্ত সুন্দর পরিবেশে শিক্ষা হচ্ছে, কিন্তু দেশের যেগুলো প্রাইম ইনস্টিটিউশন যেগুলো, সেগুলোতে যদি অরাজক পরিস্থিতি বিরাজ করে, তাহলে তো সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত একটা অমঙ্গলজনক নিদর্শন। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।